অংশমান, সমস্যা আর দুশ্চিন্তা কোনো দিনই আমার পিছু ছাড়েনি। এখন তো আমার এসবের অভ্যেস হয়ে গেছে, কিন্তু জানি না কেন আজ আমার মনে ভীষণ কু ডাকছে। এমন মনে হচ্ছে যেন পরিস্থিতি আরো ভয়ঙ্কর হতে চলেছে। আর এই পরিবার এখন আর ওই পরিস্থিতিকে সামলাতে পারবে না। অংশমান, আমি কখনোই চাই না যে আমি ওই সমস্যার কোনো কারণ হয়ে দাঁড়াই। আমি শুধু এই পরিবারের মঙ্গল চাই, পরিবারের সবাইকে সুখে দেখতে চাই। সোনা, সময় সব সমস্যার সমাধান করে দেয়, কিন্তু বিশ্বাস করো, কোনো সমস্যা বা কোনো পরিস্থিতির সঙ্গে তোমাকে একা সম্মুখীন হতে হবে না। আমি সব সময় তোমার পাশে আছি। আপনি এখানে? প্রণাম। খুশি থাকুন, আনন্দে থাকুন। নমস্কার ঠাকুর মশাই। সুখে থেকো মা। আপনি এখানে? আমি তো জানতাম না আপনি আসবেন। তা কি মনে করে এলেন? ঠাকুর মশাইকে আমি ডেকেছি মা। নমস্কার ঠাকুর মশাই। আসুন, আপনি বসুন, আসুন। নমস্কার ঠাকুর মশাই। ঠাকুর মশাই, নন্দন বাবা, তুমি ঠাকুর মশাইকে কেন ডেকেছো? এই বাড়িতে শুভ একটা দিন দেখানোর জন্য মা। অনেক হয়ে গেছে অপেক্ষা মা। এবার এই অপেক্ষাটাকে শেষই করে দিই আমরা। এবার এই বাড়িতে আনন্দ আসতে কেউ আটকাতে পারবে না মা। তাই ঠাকুর মশাই, আপনি এমন একটা শুভ দিন বের করুন যেখানে আমাদের 4 জনের বিয়ে হয়ে যায় একই মণ্ডপে। একটু দেখুন প্লিজ। কোন 4 জনের বিয়ে হবে? আমাদের 4 জনের একই মণ্ডপে, আমার আর সুমনার, বিগবি আর তানিয়া বৌদির একসাথে। ঠাকুরমশাই প্লিজ আপনি একটু দেখুন না, তাড়াতাড়ি। কিন্তু বিয়ে তো হয়ে গেছে, কতবার বিয়ে করবে? বিয়ে কোনো ছেলে খেলার ব্যাপার নয়। একবার হয়, বারবার নয়। একবার হয়ে গেছে, ব্যাস। ঠাকুরমশাই, জল নিন না। মা, দাদু, পুরোহিত মশাই, আপনি একটু বোঝার চেষ্টা করুন না। দেখুন, আমার বিয়ে তো হয়ে গেছে, কিন্তু সেটা নন্দনের আসার অনেকটাই আগে। আর এখন যখন নন্দন ফিরে এসেছে, ওকে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী আমাদের সেটাই করতে হবে যা ও বলছে। আপনি বুঝতে পারছেন তো? তাই আপনি এইসব বাদ দিয়ে লগ্নটা দেখুন। তাড়াতাড়ি করুন ঠাকুরমশাই। ঠিক আছে, লগ্ন দেখছি। হে ঈশ্বর, এখন যেমন অংশমান সবকিছু সামলে নিল, ভবিষ্যতে তুমি সব সামলে নিও ঈশ্বর। আগামী শুক্লপক্ষে সপ্তমীতে শুভ দিন। কি দারুণ ঠাকুরমশাই, খুব ভালো। বিগবি, এবার তো ভালো দিনে দেখা হয়ে গেছে। এবার তাড়াতাড়ি অ্যারেঞ্জ করে না, সবকিছু রেডি হয় না, তাড়াতাড়ি তাড়াতাড়ি। শোনো না, এই গুড নিউজের সাথে সাথে আমি তোমার জন্য কিছু একটা সারপ্রাইজ রেখেছি। ওকে, চলো তোমাকে সারপ্রাইজটা দেখাই। কাম। নন্দন, এটা কি করছো তুমি? তুমি কি এই কদিনে বড়দের সম্মান করতে ভুলে গেছো? হাত ছাড়ো আমার, প্লিজ। ও হ্যাঁ, আই এম সরি, এক্সাইটমেন্টে ধরে ফেলেছি। ঠাকুর মশাই, আপনাকে অশেষ ধন্যবাদ।
এরপরে যা করতে হবে আমরা আপনাকে জানিয়ে দেব। নমস্কার, আসুন। আসলে আমি ঠাকুর মশাইয়ের কথা শুনে অনেক বেশি এক্সাইটমেন্ট হয়ে পড়েছিলাম। এক্সাইটমেন্টের সুমনাকে নিয়ে যাচ্ছিলাম। তাহলে কি এবার আমি তোমাদের সবার থেকে অনুমতি নিয়ে আমি কি সুমনাকে আমার রুমে নিয়ে যেতে পারি? ওই অ্যাকচুয়ালি সুমনার জন্য সারপ্রাইজ গিফট নিয়ে এসেছি, সুমনাকে দেখাতে চাই। তাই যদি তোমাদের সবার অনুমতি থাকে তাহলে আমি যাই। আন্টি, আমার মনে হয় এখন নন্দনকে আটকানো ঠিক হবে না, না হলে ওর আবার শরীরটা খারাপ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, নিয়ে যা। আরে কেন কেউ বারণ করবে তোকে ছোট খোকা? আরে বাবা আপনিই বলুন না, সুমনা তো নন্দনের বউ, তাহলে কেন কেউ ওকে বারণ করবে? নিয়ে যা ছোট খোকা, নিয়ে যা। আমরা সবাই অনুমতি দিলাম, নিয়ে যা। ওকে বড় মা, চলো সুমনা। আরে ইয়ার, এটা কি করে আটকে গেল? এই এক মিনিট সুমনা, আগে আমি তোমার চোখটা বন্ধ করতে চাই, ওকে? আচ্ছা, কারণ যে সারপ্রাইজটা আমি তোমাকে দিতে চাই সেটা তাহলে সারপ্রাইজ থাকবে না, ওকে? চলো। নন্দন, এসব করার কোনো প্রয়োজন নেই। কেন? কেউ তো নেই এখানে। বিষয়টা সেটা নয়, আমি কথা দিচ্ছি তোমাকে যে আমি আমার চোখ খুলবো না, আমি নিজের হাতে বন্ধ করে রাখবো চোখ। এখন যদি তুমি তোমার হাত দিয়ে আমার চোখ বন্ধ করো তাহলে তুমি সেটা কি করে দেখাবে যেটা আমাকে দেখাতে চাইছো? সারপ্রাইজ, তোমাকে তো সেটাই অ্যারেঞ্জ করতে হবে, তাই না? এক্স্যাক্টলি, ভালো লজিক আছে তোমার কথায়, তুমি একদম ঠিক বলেছো। ওকে চলো, চোখ বন্ধ করো। কামন কামন, 1 2 3। চোখ খুলবে না, হ্যাঁ? ওকে, এবার তুমি তোমার চোখটা খুলতে পারো। কি হলো সুমনা, তোমার এই গিফটটা পছন্দ হয়নি নাকি? না নন্দন, সেরকম ব্যাপার নয়। এই হারটা তো ভীষণ সুন্দর। সুন্দর তো, তাহলে এটা আমি নিজে, ধরো ধরো একবার, তাই এটা আমি নিজে আমার হাতে করে তোমাকে পরাবো, ওকে? নন্দন, আমি 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 নিজে পরে নিচ্ছি। নন্দন, আমি পরে নিচ্ছি। এটা এটা ধরো তুমি, এটা আমাকে দাও, আমি পরে নিচ্ছি। দাও আমায়। আরে কিন্তু কেন সুমনা? তোমার নন্দন, ধরো তোমার নন্দন, তোমার স্বামী তোমার সেবায় 24/7 উপস্থিত আছে, তাই এটা আমি নিজে পরাবো, ওকে? ওয়েট। নন্দন, জেদ করছো কেন? আমি বললাম না আমি নিজে পরে নেবো, ওটা আমাকে দাও, আমি নিজে পরে নিচ্ছি। প্লিজ জেদ করো না। জেঠিমা, তোমার বলার কি প্রয়োজন ছিল? তুমি তো চুপ করেও থাকতে পারতে, ও তো পরিস্থিতি সামলে নিয়েছিল। আরে আমিও তো সেটাই করছিলাম না। আমরা সবাই চুপ করে থাকলে নন্দন সন্দেহ করত, ও কষ্ট পেত। ওর অবস্থা খারাপ হলে বলতো কে সামলাতো নন্দনকে?
আরে আমি শুনতে চাই না তোমার কোনো কথা। সুমনা, তুমি তো আমার স্ত্রী, ওকে? আমার তোমাকে ছোঁয়ার অধিকার আছে, তোমাকে ভালোবাসার অধিকার আছে। তারপরে তুমি কেন এরকম বিহেভ করছো? সুমনা, তোমার থেকে দূরে থাকতে পারবো না। নন্দন, এটা কি করছো তুমি? এটা এটা কি করছি মানে কি? তুমি 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 আমার কথাটা কেন বুঝতে পারছো না? তুমি বারবার আমার থেকে দূরে কেন চলে যাচ্ছ সুমনা? এই এই হারটা আমি ভালোবেসে তোমাকে পড়ানোর জন্য নিয়ে এসেছি সুমনা। নিজে আমি এটা পড়াতে চাই তোমাকে, আর আমি তোমাকে পড়িয়েই ছাড়বো সুমনা। কি হয়েছে সুমনা তোমার? হ্যাঁ, তুমি এরকম অদ্ভুত বিহেভ কেন করছো? হ্যাঁ, তোমাকে তোমাকে আমার সুমনা লাগছেই না একবারও। আরে আমি মানছি যে এতদিন বাদে হঠাৎ করে আমি তোমার সামনে এসে দাঁড়িয়েছি। কেন কেন তুমি এরকম বিহেভ করছো সুমনা? তুমি পুরনো সুমনার মতো বিহেভ করছো না তুমি একবারও। কেন কেন আমার এরকম মনে হচ্ছে যে তুমি আমার সেই সুমনা নাও যে আমার সাথে থাকতো, আমার সমস্ত খুশিতে খুশি থাকতো। কি কি হয়েছে সুমনা? হ্যাঁ, কি হয়েছে? নন্দন, কি করবো আমি? বিগবি বিগবি, তুমি এখানে? সুমনা, তোমাকে মা নিচে ডাকছে, চলো। বিগবি, তোমার এখানে আসার কি দরকার ছিল? বাড়িতে আরো অনেকে আছে, নন্দিনী আছে, এদের সবাইকে পাঠাতে পারতে তো এখানে সুমনাকে ডাকার জন্য। তোমার ছোট ভাইয়ের ঘর এটা, আর আমি বিবাহিত, নিজের বউয়ের সাথে কথা বলছি আমি। তুমি একটুও বুঝতে পারছো না? সরি নন্দন। নিজেকে সামলাও সুমনা, তুমি তো সব পরিস্থিতি জানো। নিজেকে কি করে সামলাবো অংশমান? আমি আজকের আগে নিজেকে এতটা অসহায় কোনোদিন অনুভব করিনি। যখন কোনো মেয়ে কাউকে নিজের সর্বস্ব বলে মনে করে নেয়, তখন তার কাছে স্ত্রী ধর্মের চেয়ে বড় আর কিচ্ছু হয় না। এই পরিস্থিতিতে নারীর মনে কি ঝড় বয়ে যায় সেটা আপনি বুঝতে পারবেন না অংশমান। আমি কি অনুভব করছি সেটা আপনাকে বোঝাতেও পারবো না। তুমি ঠিকই বলছো সুমনা, কিন্তু এই সময় আমাদের ধৈর্য ধরতে হবে। তোমাকে আমি কথা দিয়েছি সুমনা,
প্রত্যেক সমস্যায় আমি তোমার পাশে থাকব, আর এই সমস্যাটাও আমরা মিলেই হ্যান্ডেল করব। অংশমান, এই সিচুয়েশনটা আমরা একসঙ্গে হ্যান্ডেল করে নেব, কিন্তু কিভাবে? প্রত্যেকবার পরিস্থিতি আমাকে নন্দনের সামনে একা দাঁড় করিয়ে দেয়, আর নন্দনও তো কিছুই বুঝতে রাজি হচ্ছে না। সবকিছু আমার হাতের বাইরে চলে যাচ্ছে অংশমান, আমি কিচ্ছু বুঝতে পারছি না। নন্দন কিচ্ছু শুনতে চাইছে না, কিচ্ছু বুঝতে চাইছে না। আমি জীবনের এমন এক পরিস্থিতির মুখে দাঁড়িয়ে আছি এখন যে আমি নিজেও বুঝতে পারছি না যে আমি কি করে বসবো। হয় আমি নন্দনের উপর চিৎকার করবো, বা তাকে সব সত্যিটা জানিয়ে দেবো, তাকে এটাও জানিয়ে দেবো যে আমরা এই সব কিছু এই জন্য করছি কারণ তার শরীর খারাপ, তাই। আর অংশমান, আপনি কি জানেন, যখনই আমি নন্দনের সঙ্গে একা হয়ে পড়ি তখন যা কিছু হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যা কিছু, আর আমি করতে পারবো না, সেসব আমার দ্বারা হবে না। সুমনা, অংশমান, সুমনা, সুমনা, কথা শোনো আমার। দেখো, আমি জানি তুমি সময়ের চক্রে অভিমন্যুর মতন ফেসে আছো, কিন্তু সময়ের এই চক্র থেকে আমাদেরকে তো একসঙ্গেই বেরোতে হবে, তাই না? আমরা সবাইকে সবকিছু বলার সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু তুমি দেখলে তো যে পুরো সিচুয়েশনটা কিরকম ভাবে পাল্টে গেল। আমার কিচ্ছু মাথায় ঢুকছে না, সেজন্য আজ আর এখনই আমি একটা সিদ্ধান্ত নিচ্ছি যে আমি সুলতানগঞ্জে ফিরে যাব আমার দাদুর কাছে। অংশমান, আমি এখানে নন্দনকে সাহায্য করছি না, উল্টে ওর জন্য আরো প্রবলেম বাড়িয়ে দিচ্ছি আমি। সেজন্য এখন আমার এখান থেকে চলে যাওয়াটাই ঠিক হবে। সুমনা, যে সিদ্ধান্ত তুমি নেবে আমি সবসময় তোমার পাশে আছি, কিন্তু তুমি নিজেই ভাবো, সমস্যার থেকে এইভাবে পালিয়ে গেলে সমস্যা কি মিটে যাবে? না তো, আমাদের একসঙ্গে এই সমস্যার সম্মুখীন হতে হবে সুমনা। অংশমান, আমি প্রবলেমের থেকে পালাচ্ছি না। যদি আমি পালিয়ে যাই তাহলে আমার স্ত্রী হওয়ার ধর্ম কি করে পালন করব? আমি নিজেকে, আপনাকে, এই পরিবারের সবাইকে এক বড় ধর্ম সংকটের হাত থেকে বাঁচানোর চেষ্টা করছি, ব্যাস। কারণ এখন যেমন পরিস্থিতি চলছে, আগামী দিনে বড় কিছু একটা হয়ে গেলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না অংশমান। আমি কি দেখতে পাচ্ছি না, আমার নজরে পড়ছে না যে গোটা পরিবারের সিচুয়েশন কিভাবে হ্যান্ডেল করছে? সুমনা, তোমাকে আমি বললাম তো, তুমি যে সিদ্ধান্তটাই নেবে সেই সিদ্ধান্তে আমি তোমার পাশে আছি। না মা, একদম হতে পারে না এটা। আরে ঠিক আছে, আমি মানছি যে আমি তোমার সব সিদ্ধান্তে আমি তোমার পাশে থাকবো বলে কথা দিয়েছিলাম, কিন্তু এই ব্যাপারের জন্য আমি তোমার পাশে থাকতে পারবো না, ওকে? এই মুহূর্তে আমার সব থেকে বেশি প্রয়োজন তোমার, বোঝো? নন্দন, তুমি শুধুমাত্র নিজের কথাটাই ভাবছো। হ্যাঁ ঠিক আছে, আমি নিজের ব্যাপারেই ভাবছি। এটাই ভেবে নাও যে আমি সেলফিশ হয়ে গেছি, কিন্তু এই সময় আমার তোমাকেই দরকার সুমনা, ওকে? তোমাকে আমি কোথাও যেতে দিতে পারি না, ওকে? প্লিজ বোঝো আমার কথাটা, ওকে? নন্দন, একটা কথা শোন, সুমনা আমাদের কথা কত ভাবে, কত কিছু করে, তাহলে আমরাও কি ওর কথা ভাববো না? বাবা, মোহনবাবু খুব অসুস্থ, সুমনার যাওয়াটা খুব আরে দরকার। ওনার শরীর খারাপ আছে তো বাড়িতে নন্দিনী আছে, সেও যেতে পারে। আর ওই মামি এতদিন ধরেই বাড়িতে আছে, উনিও তো যেতে পারেন, কিন্তু সুমনা কেন যাবে? নন্দন, দাদু আমাকে ডেকেছেন, আমাকে দেখতে জানোনি। আচ্ছা আচ্ছা, উনি তোমার কথা ভাবছে, কিন্তু আমার কি হবে সুমনা? আমি তোমার কথা ভাবতে পারি না, আমি মিস করবো না তোমাকে, তার কি হবে? নন্দন বাবা, কেন জেদ করছিস? কেন বাড়াবাড়ি করে নিজের শরীরটা খারাপ করছিস বলতো? বাবা, কয়েকটা দিনেরই তো ব্যাপার, আমরা সবাই এখানে আছি তো। মোহনবাবুর শরীরটা একটু ভালো হলে সুমনা ফিরে আসবে। কিন্তু মা, সুমনা নন্দন। একা কেন? তুই কি আমার এইটুকু কথাও শুনবি না? ঠিক আছে, যাও যাও মিস সুলতানগঞ্জ, তুমি আমার চিন্তা কেন করবে? কিন্তু একটা কথা নিশ্চয়ই মাথায় রাখবে যে তুমি আমাকে ছেড়ে যাচ্ছ, ওকে?
তোমার জন্য চিন্তা করি বলেই তো আমি চলে যাচ্ছি নন্দন। আমি থাকলে সত্যিটা সামনে চলে আসবে, আর সেটা তোমার পক্ষে এখন জানা ক্ষতিকারক, আর তোমার সঙ্গে সঙ্গেই পরিবারেরও ক্ষতি হবে।